কয়েকবার গর্ভপাতের পরে মেয়েটির কোনোভাবেই বাচ্চা হচ্ছিল না। অনেক চিকিৎসার পরেও সে কোনোভাবেই গর্ভবতী হতে পারছিল না। অবশেষে ডক্টর তাকে একটা পদ্ধতির কথা বলে, কিন্তু সেটাতে অনেক টাকা লাগবে, যেটা মেয়েটার কাছে ছিল না। অন্যদিকে একজন ক্রিকেটার, যার বয়স হওয়ার কারণে আর ফর্ম চলে যাওয়ার কারণে কোনোভাবেই তাকে আর টিমে রাখতে চাইছিল না বোর্ড এবং ক্যাপ্টেন। অবশেষে সেই ক্রিকেটার কি করেছিল, অন্যদিকে সেই মেয়েটি বা কী করেছিল, সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি সদ্য মুক্তি পাওয়া মুভি টেস্ট। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই অর্জুনকে ঘুমিয়ে থাকতে দেখা যায়। তখনই তার ছেলে আদি এসে তাকে ডাকে আর বলে, তুমি এতটা স্লোলি কেন খেললে? আর একটু অ্যাগ্রেসিভলি খেললে হয়তো আমরা ম্যাচটা জিততে পারতাম। তখনই আদির মা এসে তাকে স্কুলে পাঠিয়ে দেয়। আসলে ম্যাচটা হেরে যাওয়াতে অর্জুনের অনেক মন খারাপ ছিল। অন্যদিকে অর্জুন ম্যাচে খুব বাজে পারফরমেন্স করেছে, আর এই জন্য টিভিতে এবং বিভিন্ন নিউজ পেপারে বলা হচ্ছিল যে অর্জুনের দিন শেষ, বয়স বেড়েছে, এবার তার অবসরে যাওয়া উচিত। অন্যদিকে তখনই আদি তার কাছে আসে আর বলে, 2 দিন পরেই আমার বার্থডে, তোমার মনে আছে তো? আদির মা অর্জুনকে বলে, আজকে ওর ফার্স্ট সিলেকশন ম্যাচ, তুমি ওকে দেখতে যাবে তো? অর্জুন বলে, ঠিক আছে, আমি যাব। এরপরেই কুমুদা এবং সর্বানন্দের ছোট্ট সংসারকে দেখানো হয়। তারা দুজনেই থাকতো এখানে, তাদের কোনো বাচ্চা কাচ্চা ছিল না। সর্বানন্দ ঘুম থেকে ওঠার পরেই দেখা যায় কুমুদা তার অফিসে চলে যাচ্ছিল। কুমুদা একটু রাগারাগি করে, আর এতে সর্বানন্দ তাকে মানায়, তার রাগ ভাঙায় আর বলে, আজকে আমার মনে আছে, আজকে সন্ধ্যা 6:30 ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড রয়েছে। কথাটা শুনে কুমুদা বলে, অন্তত তোমার মনে আছে, এটাই অনেক। আসলে কুমুদা আর সর্বানন্দ একে অপরকে অনেক বেশি ভালোবাসত, তাই কুমুদা তার উপরে বেশিক্ষণ রেগে থাকতেই পারেনি। এছাড়া তারা সেখানে অর্জুনের ব্যাপারেও কথা বলে। কুমুদা অর্জুনকে আগে থেকেই জানত। তারা অর্জুনের অবসর নিয়ে কথা বলছিল। তখনই সর্বানন্দ কুমুদাকে একটু পিঞ্চ করে বলে, অর্জুন তো তোমার এক্স বয়ফ্রেন্ড। কিন্তু কুমুদা বলে, এক্স বয়ফ্রেন্ড নয়, ও আমার স্কুলমেট, আর ও টেস্টের এখন থেকে সবথেকে সফলতম ব্যাটসম্যান, তাই ওকে নিয়ে খোঁচা মেরে কথা বলাটা বন্ধ করো। তখনই সেখানে ভারানি চলে আসে। ভারানি হচ্ছে সর্বানন্দের বন্ধু। কুমুদা ভারানিকে বলে যায় দুজনে নাস্তা খেয়ে যাবার জন্য, এছাড়া তাদের ঘরের দরজাটাও ভাঙা, সেটা যেন ঠিক করে ফেলে। এদিকে কুমুদা অফিসে যাওয়ার সময় পাড়ার এক মহিলা তাকে বলে, তোমাদের কতবার বলেছি সেই মন্দিরে যাও, ওই মন্দিরে না যাওয়া পর্যন্ত তোমার বাচ্চা কখনোই হবে না, মুখে শুধু বাচ্চা বাচ্চা করলেই হবে না। কুমুদার একটু মন খারাপ হয়ে যায় আর বলে, এই শুক্রবারে সেই মন্দিরে আমি অবশ্যই যাব। আসলে সর্বানন্দ ছোটখাটো একজন বিজ্ঞানী, কিন্তু বিজ্ঞানী বললে ভুল হবে, কারণ এখন সে একটা ক্যান্টিন চালায়। কিন্তু সে তার শখটা কখনোই ভুলতে পারেনি। সে সবসময় চেয়েছিল দেশের জন্য ভালো কিছু করবে। এই জন্য সে অনেক টাকা জোগাড় করে একটা প্রজেক্ট তৈরি করেছে, আর সেটাই সে ভারানিকে দেখায়। কিন্তু ভারানির তাতে তেমন কোনো আগ্রহ ছিল না। এরপরেই সর্বানন্দ এবং ভারানি তারা চলে আসে কুট্টি এবং ধর্মেশের কাছে, কারণ এদের কাছ থেকে লোন নিয়েই তারা ক্যান্টিন শুরু করেছিল। 9 মাস ধরে সেই লোনের ইন্টারেস্ট তারা পরিশোধ করছিল না, এই জন্যই তাদেরকে সেখানে ডাকা হয়েছে। কুট্টি তাদের সাথে রাগারাগি করতে থাকে, আমি জানি তোমরা তোমাদের ক্যান্টিন বিক্রি করে ফেলেছ, এখন আমার লোনের টাকা কবে পরিশোধ করবে সেটা বলো। ধর্মের সর্বানন্দকে বলে, আমি তোমাকে চিনি, তুমি সেই লোক যে পানি থেকে হাইড্রোফুয়েল বানানোর চেষ্টা করছো, তাই তো? তুমি ক্যান্টিন দেখিয়ে আমাদের কাছ থেকে লোন নিয়েছ, কিন্তু সেটা দিয়ে তুমি তোমার প্রজেক্ট সাবমিট করেছ, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি আমার লোনের টাকা ফেরত চাই। এরপরেই ডিমেলো নামের একজন লোক ধর্মেশের সাথে দেখা করতে আসে, আর সেই ডিমেলো বলে, 3 দিন পরেই পাকিস্তান আর ইন্ডিয়ার ফাইনাল টেস্ট ম্যাচ, আর এটা অনেক জমজমাট হবে। এখানে হাজার হাজার মানুষ বেটিং করবে, এক একটা ফিক্সিংয়ের জন্য 1000 কোটি 500 কোটি টাকা পর্যন্ত চলে যাবে। এটা টাকা ইনকাম করার অনেক ভালো একটা উপায়। আমরা 3 জন প্লেয়ারকে সিলেক্ট করেছি, যে কোনো একজন প্লেয়ারকে সেট করে দাও, তাহলেই তুমি তোমার টাকাটা পেয়ে যাবে। এরপরেই পুলিশ অফিসার আঘিলানকে দেখানো হয়। আসলে পাকিস্তান আর ইন্ডিয়া নিয়ে অনেক বেটিং হবে, এটা পুলিশরা আগেই অনুমান করতে পেরেছিল, তাই বেটিং সিন্ডিকেটকে ধরার জন্য তারা জাল বেছাতে থাকে। তখনই তারা একটা ইনফরমেশন পায় ডিমেলো এখানে নিশ্চয়ই আসবে, আর তাকে ফলো করার জন্য। এদিকে কুমুদা ছিল একজন স্কুলের শিক্ষিকা। সে তার এক সহকারীর সাথে বসে কথা বলছিল। সেখানে বলে, সর্বানন্দ এখন সবকিছু ভালো করেই করছে, সে তার প্রজেক্ট অফ করে দিয়েছে, আর ক্যান্টিনটাও ভালো করে চালাচ্ছে, অর্থাৎ সর্বানন্দ লুকিয়ে লুকিয়ে তার প্রজেক্টের কাজ করছিল। এদিকে আদির সিলেকশন ম্যাচ দেখার জন্য অর্জুন স্কুলে চলে আসে, আর অর্জুনকে দেখেই কুমুদা হাই করে, কিন্তু অর্জুন তাকে অ্যাভয়েড করে যায়। আর সেখানে দেখা যায়
আদির শেষ বলে রান দরকার ছিল, কিন্তু সেখানে সে আউট হয়ে যায়, যার ফলে তার ম্যাচটা হেরে যায় সে। আর এতে করে আদির অনেক মন খারাপ হয়ে যায়। আদির শিক্ষিকা ছিল কুমুদা। কুমুদা সেখানে আসে এবং আদিকে সাপোর্ট করে আর বলে তুমি ভালো খেলেছ। কিন্তু অর্জুন আদিকে বলে তোমার টিম তোমার জন্য হেরেছে, এখানে তুমি ভালো খেললে কি করে। এতে আদির মনটা আবারও খারাপ হয়ে যায়। এদিকে সর্বনাথ একজন মিনিস্টারের সামনে তার প্রজেক্টটা সাবমিট করে, প্রেজেন্টেশন করছিল। আর সে বলতে থাকে পেট্রোলের পরিবর্তে তার যদি এই হাইড্রোফয়েল গাড়িতে ব্যবহার করে তাহলে সেখানে ধোঁয়া হবে না, পরিবেশ দূষণ হবে না, এছাড়া এটা পেট্রোলের থেকে 4 গুণ সস্তা, যার ফলে এটা দিয়ে তারা বিশ্ব জয় করতে পারবে। আর এই আইডিয়াটা সেই মিনিস্টারের অনেক ভালো লাগে এবং বলে প্রজেক্টটা সাবমিট করে দেওয়ার জন্য আর এর ওপরে কাজ শুরু করে দেওয়ার জন্য। এতে সর্বানন্দ এবং ভারানী দুজনেই খুব খুশি হয়। এদিকে সন্ধ্যায় কুমুদাকে হসপিটাল আসতে দেখা যায়, কিন্তু সেখানে সে বারবার ফোন করছিল সর্বানন্দকে, কিন্তু সে সেই মিটিংয়ে থাকায় ফোনটাই ধরছিল না। একটা সময় কুমুদা একাই ডক্টরের কাছে চলে যায়। ডক্টর তাকে বলে তোমার ট্রিটমেন্ট ঠিকঠাকই রয়েছে, এখন তুমি প্রসিডিওরটা করতে পারো, আর সেটা যে কোনো সময় করতে পারো, কিন্তু মনে রেখো এর আগের মিসগ্যারেজের জন্য এই ট্রিটমেন্টটা হতে তোমার অনেক সময় লেগে গেছে, তাই সাবধানে থেকো এবার, আর একেবারেই চিন্তিত হবে না কোনো সময়, আর মনে রেখো এটাই তোমার শেষ সুযোগ। এদিকে দেখা যায় অর্জুনকে একটা মিটিংয়ে ডাকা হয়, আর সেই মিটিংয়ে সবাই তাকে বলে অর্জুন গত 2 বছর ধরে ফর্মে নেই, তাই এখন তার অবসরে যাওয়া উচিত। আর এতে সেখানে সবাই একমত ছিল, কিন্তু অর্জুন প্রচণ্ড রেগে যায় আর বলে এই টিমের জন্য আমি কি না করেছি, আমি এইভাবে ক্রিকেটকে ছেড়ে দিতে পারবো না একজন লুজারের মতো, আমি মিডিয়ার সাথে যেয়ে কথা বলবো। তখন সবাই তাকে বোঝায় এখন মিডিয়ার সাথে কথা বললে বিষয়টা উলটপালট হয়ে যাবে। অর্জুন বলে তাতে তার কিছু করার নেই। এদিকে সর্বানন্দ যখন রাতের বেলা বাড়ি ফেরে, কুমুদা তার সাথে প্রচণ্ড রাগ করে, কিন্তু সে কুমুদার রাগ ভাঙিয়ে ফেলে চকলেট দিয়ে। আর কুমুদাও তাকে খুশির খবরটা দিয়ে দেয় যে সোমবারেই সে প্রসিডিওরটা করা হবে, যেখান থেকে কুমুদা প্রেগনেন্ট হতে পারবে। কুমুদা বলে হসপিটালের টাকাটা সোমবারের মধ্যেই দিয়ে দিতে হবে। এতে একটু চিন্তায় পড়ে যায় সর্বানন্দ, কারণ তার কাছে টাকা ছিল না, সব টাকা সে প্রজেক্টে লাগিয়ে দিয়েছে। কিন্তু তারপরও সে কুমুদাকে কিছুই বলে না, বলে ঠিক আছে সে টাকা জমা দিয়ে দেবে। এদিকে রাতের বেলা কোচ কল করে অর্জুনকে আর বলে আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি, এই টেস্ট ম্যাচটা তোমাকে সুযোগ দেওয়া হলো। অর্জুনের জন্য এটা খুশির খবর এবং দুঃসংবাদ দুটোই, কারণ এটাই ছিল তার শেষ ম্যাচ। এই ম্যাচে সে ফর্মে ফিরতে না পারলে তাকে অবসরে যেতে সবাই বাধ্য করবে, আর এটা সে কখনোই চায় না। এদিকে স্কুলে আদির বন্ধুরা তাকে বুলি করছিল আর বলছিল তোমার বাবা একজন ভীতু, তোমার বাবার কারণেই ইন্ডিয়ায় হেরেছে। আর এতে আদি রেগে যায়, সেখানে আদি এবং সেই ছেলেটার ভেতরে ঝগড়া বেঁধে যায়, তারা মারামারি শুরু করে দেয়। সেখানে আদির কোচ এসে আদিকে থামতে বলে, আদি না থামলে সেই কোচ তাকে মারার জন্য ওঠে। ঠিক তখনই সেখানে কুমুদা চলে আসে আর বলে একটা বাচ্চার গায়ে হাত তুলছেন। তখন সেই কোচ বলে এটা আমার ক্লাস, আমি যা ইচ্ছে করব, আপনি কে? কুমুদা আদিকে সেখান থেকে নিয়ে আসে। এরপরেই দেখা যায় কুমুদাকে প্রিন্সিপাল ডাকে আর বলে এর আগেও তোমার নামে কমপ্লেন এসেছে, তুমি একজন টিচার, তুমি বাচ্চাদের সেভাবেই ট্রিট করবে, কিন্তু তার থেকে বেশি তুমি যদি তাদের ট্রিট করো তাহলে তো সমস্যা হবেই। গার্ডিয়ানরা সবাই আমাকে কমপ্লেন করেছে, তোমার এই অতি আদর ভালোবাসা তারা মেনে নিতে পারছে না। কুমুদা অবাক হয়ে যায়, আসলে কুমুদার কোনো বাচ্চা ছিল না, তাই সে তার ক্লাসের বাচ্চাদের অনেক বেশি ভালোবাসত, আর এটাই অনেকে মেনে নিতে পারছে না। সে প্রিন্সিপাল তাকে বোঝায় আমি জানি তোমার বিষয়টা কি, কিন্তু তোমাকে এই বিষয়টা বুঝতে হবে, স্কুলের সবাই যেটা চাইছে তোমাকেও সেটাই মেনে নিতে হবে। এতে কুমুদার মনটা খারাপ হয়ে যায়, কিন্তু স্কুল থেকে আসার সময় সে দেখতে পায় আদি মন খারাপ করে বসে রয়েছে। আদিকে জিজ্ঞেস করলে আদি কুমুদাকে বলে তার ড্রাইভার এখনও তাকে নিতে আসেনি। দারোয়ানের কাছ থেকে জানতে পারে তার ড্রাইভার প্রতিদিনই লেট করে তাকে নিতে আসে। তখনই কুমুদা বলে ঠিক আছে আমি তোমাকে ড্রপ করে দেব। কুমুদা আদিকে তার বাড়িতে পৌঁছে দেয়। সেখানে আদির বাবা মা এবং তার দাদা চলে আসে, আর দেখা যায় তারা কুমুদাকে আগে থেকেই চিনত। আসলে অর্জুনের যে প্রথম কোচ ছিল সে ছিল কুমুদার বাবা। এছাড়া অর্জুন এবং কুমুদা ক্লাসমেট ছিল। তখনই অর্জুন কুমুদাকে চিনতে পারে আর বলে স্কুলে সেই দিন প্রথম দেখাতে আমি তোমাকে চিনতে পারিনি, কিছু মনে করো না। আদি এবং তার মা কুমুদাকে বলে আপনি আমার বাবাকে এত আগে থেকে চিনেন, কিন্তু একবারও আমাকে বলেননি। কুমুদা বলে তেমন কোনো বিষয় নয়। এদিকে কুমুদা যখন রাতে বাড়ি ফিরে তখন সর্বানন্দ তাকে বলে একটা প্রবলেম হয়ে গেছে, ক্যান্টিনের লাইসেন্সের একটা প্রবলেম রয়েছে, আমাদের ইমিডিয়েটলি 50 লাখ টাকা লাগবে। এটা শুনে কুমুদা অনেক ভয় পেয়ে যায়।
এখন তাদের হসপিটালে টাকা দিতে হবে, আর এর মধ্যে 50 লাখ টাকা তারা কোথায় পাবে? সর্বানন্দ বলে, তোমার বাবার মাইলাপুরের যে প্রপার্টি রয়েছে সেটার কাগজ পেলে ভালো হতো। এতে কুমুদা অনেক রেগে যায় আর বলে, সেটা আমি কখনোই দেব না। এদিকে আদির জন্মদিন ছিল, আর আদি সকালেই তার বাবাকে জিজ্ঞেস করে বাবা মার গিফট কোথায়। অর্জুন খুব টেনশনে ছিল, তাই আদির বার্থডেটাও তার মনে ছিল না, এমনকি তার জন্য যে গিফট আনবে সেটাও তার মনে ছিল না। কিন্তু সেখানে পদ্মা তার জন্য একটা গিফট নিয়ে আসে আর আদিকে সেটা দেয়। আদি ভাবে এটা তার বাবা মা মিলেই দুজনে দিয়েছে, এতে আদি অনেক খুশি হয়ে যায়। আসলে আদি তার বাবাকে প্রচণ্ড ভালোবাসত, কিন্তু অর্জুন তাকে সেই সময়টুকু দিতে পারে না, আর এই জন্যই আদি সবসময় কমপ্লেন করে। এদিকে সকালবেলায় কুমুদাকে দেখা যায় তার বাবার প্রপার্টির সেই কাগজগুলো সে সর্বানন্দকে দিয়ে রেগেই অফিসে যাচ্ছিল। তখনই দেখা যায় আজকে কুমুদারও বার্থডে ছিল, আর সেই কুমুদার জন্য একটা সারপ্রাইজ গিফট সেখানে রেখেছিল। কুমুদা সেটা দেখে তার রাগ গলে পানি হয়ে যায় আর বলে, তুমি আমার রাগ ভাঙানোর সবথেকে ভালো টেকনিক জানো। এদিকে আদের বার্থডে পার্টিতে কুমুদাকে ইনভাইট করা হয়, আর কুমুদা সর্বানন্দকে বলে তাকে সেখান থেকে পিক আপ করে নিয়ে আসার জন্য। এদিকে ধর্মেশ এবং তার ছোট ভাইকে আলোচনা করতে দেখা যায়। আসলে ডিমেলো যে 3 জন খেলোয়াড়ের লিস্ট দিয়েছিল সেখান থেকে ডিমেলো অর্জুনকে সিলেক্ট করে দিয়েছে, অর্থাৎ ব্যাটিংয়ের জন্য তারা অর্জুনকে নেবে। কিন্তু অর্জুনের সাথে তারা কোনোভাবেই কন্ট্যাক্ট করা যাচ্ছিল না, আর ডিমেলোর নিয়ম অনুযায়ী অর্জুনের সাথে তার প্রাইভেট নাম্বার দিয়ে সরাসরি কন্ট্যাক্ট করা যাবে না। এই জন্য টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপে বারবার তাকে নক করেও তারা তার সাথে যোগাযোগ করতে পারছিল না। আসলে ধর্মেশ এই বেটিং সিন্ডিকেটে এই প্রথমবার, আর এই জন্য অনেক টাকার অফার সে কোনোভাবেই মানা করতে পারছিল না, কিন্তু কোনোভাবে সে অর্জুনের সাথে আবার যোগাযোগও করতে পারছিল না। এদিকে ডিমেলো যে ধর্মেশের সাথে দেখা করতে এসেছিল এইটা পুলিশ অফিসাররা জেনে যায়। পুলিশ অফিসার আঘালানকে তার অ্যাসিস্ট্যান্ট বলে, ধর্মেশের ব্যাকগ্রাউন্ড আমরা চেক করেছি, বেটিং সিন্ডিকেটের সাথে তার আগে কোনো সম্পর্ক ছিল না। আঘালান বলে, হয়তো ধর্মেশকে সে এই বেটিং সিন্ডিকেটে নতুন যুক্ত করেছে। ডিমেলো এই জন্যই তার সাথে দেখা করতে এসেছিল। এখন থেকে ধর্মেশের প্রত্যেকটা কল ট্র্যাক করো, আর তার সবকিছুর উপরে নজরদারি বাড়িয়ে দাও। এদিকে কুমুদার বাবার সেই প্রপার্টি পেপারগুলো তারা কুট্টিকে দিয়ে আসে। ভাড়ানি বলে, আজকে সব সমস্যার সমাধান হয়ে গেল, কালকে তোমার প্রজেক্টটা সাবমিট করা হয়ে গেলে আমাদের সব সমস্যা এখানেই শেষ হয়ে যাবে। সর্বানন্দ বলতে থাকে, আমি যখন এই প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম কুমুদাবাদে সবাই আমাকে ভেবেছিল পাগল আমি, কিন্তু আমি একদিন দেখিয়ে দেব যে আমি কি। আমি একদিন এই পৃথিবীতে রাজ করব, আর সবাই সেদিন আমার দিকে তাকিয়ে থাকবে। এদিকে সেই বার্থডে পার্টিতে সবাই অনেক এনজয় করে। একটা সময় কুমুদা দেখা করে অর্জুনের সাথে এবং তাকে একটা ফটো গিফট দেয়, যে ফটোতে কুমুদার বাবা প্রথমবারের মতো অর্জুনকে একটি ব্যাট গিফট করছিল। কিন্তু কোচ এবং অর্জুনের মধ্যে কি হয়েছিল যার ফলে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই, এমনকি কোচ মারা যাবার পরেও অর্জুন তাকে দেখতে যায়নি। তখনই অর্জুন কুমুদাকে বলতে থাকে, সেই দিন যখন আমি সেঞ্চুরি করার পরে কোচের সাথে দেখা করতে গিয়েছিলাম, সেই দিন সে আমার সেঞ্চুরির ব্যাপারে একটা কথাও বলেনি, বরং আমি সেখানে কি কি ভুল করেছিলাম তার লম্বা একটা তালিকা নিয়ে আমার সাথে কথা বলতে শুরু করে। এই জন্য আমার প্রচণ্ড রাগ হয়েছিল, আমার ইগো হার্ট হয়েছিল। এই জন্যই আমি এরপর থেকে কোচের সাথে আর কখনো যোগাযোগ করেনি, এমনকি সে মারা যাবার পরেও আমি তাকে দেখতে যাইনি। আর এটাই ছিল তাদের মধ্যে দূরত্ব বাড়ার কারণ। অন্যদিকে অর্জুন বলতে থাকে, আজকে আমার ফর্ম নিয়ে, আজকে আমার দোষগুলো নিয়ে দেশের সবাই কথা বলছে, আর এখন আমি বুঝতে পারি সেই দিন কোচ ঠিকই ছিল, আমি ভুল ছিলাম। কুমুদা অর্জুনের ক্রিকেটের অনেক বড় একজন ভক্ত ছিল। সেখানে কুমুদা অর্জুনকে বলে, তুমি পারবে, আমি জানি তুমি তোমার শেষ ম্যাচে ঘুরে দাঁড়াবে, আর এভাবেই সে তাকে উৎসাহ দেয়। কিছুক্ষণ পরেই সেখানে সর্বানন্দ চলে আসে। কুমুদা তাদের দুইজনকে পরিচয় করিয়ে দেয়। কুমুদা সর্বানন্দকে পরিচয় করিয়ে দেয় একজন ক্যান্টিন চালানোর লোক হিসেবে, আর এটা সর্বানন্দের ইগোতে লাগে, কারণ সর্বানন্দ একজন গোল্ড মেডেলিস্ট। শুধুমাত্র ভাগ্যের পরিবর্তনে সে আজকে এখানে দাঁড়িয়ে। আসার সময় সর্বানন্দ কুমুদাকে বলে, অর্জুন কত ভাগ্যবান, ওর কাছে সবকিছু রয়েছে। কুমুদা বলে, তোমার কাছে তো আমি রয়েছি, তোমার আর কি চাই। এরপরে রাতের বেলা তারা অনেক জায়গায় ঘুরে বেড়ায়, দুজনেই খুব ভালো একটা সময় কাটায়, কারণ সর্বানন্দের সব প্রবলেম সলভ হয়ে গিয়েছিল। কুমুদা যে পেপারটা দিয়েছিল প্রপার্টির, সেটা বিক্রি করে সে ধর্মেশের লোনের টাকা পরিশোধ করে দেবে। অন্যদিকে কুমুদার হসপিটালের টাকাও পরিশোধ করা হয়ে যাবে, এই জন্য তার মনটাও ভালো ছিল। এদিকে দেখা যায় সেই টেস্ট ম্যাচ শুরু হয়ে যায়, আর এখন পর্যন্ত ধর্মেশ অর্জুনের সাথে যোগাযোগ করতে পারেনি। আর দেখা যায় সেই টেস্ট ম্যাচে ইন্ডিয়া বল করার সিদ্ধান্ত নেয়। টেস্ট ম্যাচ চলতে থাকে। এদিকে ধর্মেশ আবারও সর্বানন্দ এবং ভারানিকে ডাকে। আসলে যে প্রপার্টি দেয়া হয়েছিল সেটা বিক্রি করা যাবে না। কুমুদার বাবা বলেছিল
কুমুদার ঘরে যে সন্তান হবে এই উইলটা তার নামে, শুধুমাত্র সেই এই প্রপার্টিটা বিক্রি করতে পারবে। এতে তারা আবারও ফেঁসে যায়। তখন সর্বানন্দ ধর্মেশকে বলে, স্যার আমাকে আর একটা দিন সময় দিন, আসলে আজকে সন্ধ্যায় আমার একটা মিটিং রয়েছে, সেই মিটিংটা সফল হলেই আমি আপনার টাকাটা পরিশোধ করে দেব। ধর্মেশ বলে, ঠিক আছে, তোমাকে শেষবারের মতো একটা সুযোগ দিলাম। এদিকে প্রথম দিনের খেলা শেষ হয়ে যায়। অন্যদিকে সর্বানন্দ এবং ভারানি চলে আসে তার প্রজেক্ট সাবমিট করার জন্য, সেখানে চলে আসে। কিন্তু সেখানে একজন লোক বলে সেই প্রজেক্টটা শুরু করতে 5 কোটি টাকা দিতে হবে। এতে সর্বানন্দ রেগে যায়। সেই লোকটা বলে, সেই প্রজেক্টটা শুরু হয়ে গেলে সেখান থেকে কম করে হলেও তুমি 100 কোটি টাকা পাবে, আর তুমি আমাকে 5 কোটি টাকা দিতে পারবে না। সর্বানন্দ বলে, স্যার এখন আমার কাছে টাকা নেই। কিন্তু সেই লোকটা বলে, তাহলে আমিও নেই, আমাকে ভুলে যাও, তোমার সেই প্রজেক্টটা ওখানেই থাকবে, আমি কিছুই করতে পারবো না। এতে সর্বানন্দ প্রচণ্ড রেগে যায়। মদ খেয়ে ভারানিকে বলতে থাকে, ও কি মনে করেছে ও যদি আমার প্রজেক্ট সাইন না করে তাহলে আমি আমার প্রজেক্ট লঞ্চ করতে পারবো না? ভারানি বলে, এসব কিছু বাদ দাও, চলো আমরা আমাদের গ্রামে পালিয়ে যাই, তাহলে এই ধর্মেশের লোকেরাও আমাদের খুঁজে পাবে না। সর্বানন্দ বলে, যেদিন আমি আমেরিকার ইউনিভার্সিটিতে গিয়েছিলাম পড়াশোনা করার জন্য, আমি ভেবেছিলাম আমি জীবনের সবকিছু অর্জন করে ফেলেছি, কিন্তু আমি যে জীবনের এই পর্যায়ে এসে দাঁড়াবো কখনো আমি ভাবতেও পারিনি। কুমুদা এখনও আমাকে বিশ্বাস করে, আর আমি ওর বিশ্বাসের মর্যাদা রাখব, আমি পৃথিবীকে দেখিয়ে দেব। সর্বানন্দ ভারানিকে বলে, তুমি গ্রামে চলে যাও, আমি এই দিকটা দেখে নেব। এদিকে রাতের বেলা পদ্মার সাথে দেখা করতে আসে অর্জুন, তাকে ধন্যবাদ জানায়, বলে, আদির গিফটের কথা আমি ভুলে গিয়েছিলাম, তুমি যদি সেটা অ্যারেঞ্জ না করতে তাহলে ছেলেটা অনেক কষ্ট পেত। সেখানে পদ্মা আজকে খেলার ব্যাপারে জিজ্ঞেস করে। অর্জুন বলে, আমার জন্য আজকের দিনটা খুবই কঠিন ছিল, কারণ অর্জুন খেলায় কয়েকবার ফিল্ডিং মিস করেছে, আর এই সব কিছু নিয়ে অর্জুনের অনেক বেশি মন খারাপ ছিল। ঠিক তখনই দেখা যায় আদি সেখানে ঘুমায়নি, সে তার বাবার কথা শুনেছিল। সে যখন জানতে পারে তার বার্থডে গিফটটা তার বাবা তাকে দেয়নি, সে কাঁদতে থাকে। আসলে আদি তার বাবাকে প্রচণ্ড ভালোবাসত। এদিকে মদ খেয়ে মাতাল হয়ে রাতের বেলা সর্বানন্দ বাড়ি ফেরে এবং দরজা খুলতে গিয়ে দরজাটা ভেঙেই ফেলে। আর কুমুদা যখন দেখতে পায় সে মাতাল, অবাক হয়ে যায়। সর্বানন্দ বলতে থাকে, তোমার বাবা এমনটা কেন করলো? আমরা আমাদের সমস্যা থেকে বের হতেই পারলাম না, তাহলে আমাদের সন্তানটা আসবে কি করে? এভাবে কুমুদাকে আরও কথা শুনিয়ে সে সেখানেই মাতাল হয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে একদিন কেটে গিয়েছিল। ধর্মেশের টাকা যেহেতু সর্বানন্দ দিতে পারেনি, তাই ধর্মেশকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য কুট্টি এবং তার লোক তার বাড়িতে চলে আসে। কিন্তু কুমুদা তো এসবের কিছুই জানত না। তখনই সে কুট্টির কাছে সব বিষয়টা জানতে পারে যে এখনও সর্বানন্দ প্রজেক্ট নিয়ে কাজ করছে, আর তার জন্য সে টাকা লোনেও নিয়েছে। এছাড়া যে মেডিকেলের জন্য টাকাটা তারা জমিয়েছিল সেটাও প্রজেক্টের পেছনে খরচ করে ফেলেছে সর্বানন্দ, আর এখন টাকা না দেওয়াতে সর্বানন্দকে তারা উঠিয়ে নিয়ে যায়। এতে একেবারেই হতবাক হয়ে যায় কুমুদা, এমনকি সে তাদেরকে বাধাও দেয় না। এদিকে টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ দেখার জন্য আদি জিদ করে আর বলে, আমি মাঠে যেয়ে তোমার খেলা দেখব। কিন্তু অর্জুন রেগে যায়। ঠিক ওই সময়টা তাকে ধর্মেশ কল করে তার প্রাইভেট নাম্বারে সরাসরি, এবং তাকে বেটিংয়ের প্রস্তাব দেয়। কিন্তু অর্জুন সাথে সাথে কলটা কেটে দেয়। অন্যদিকে আদি যখন বারবার তাকে জোর করছিল, অর্জুন রেগে গিয়ে তাকে চর মেরে বসে, আর এতে আদি প্রচণ্ড কষ্ট পায়। স্কুলে আসার পরে সে তার সহকারীর সাথে কথা বলতে থাকে আর বলে, যে করেই হোক আমাকে টাকা অ্যারেঞ্জ করতে হবে, আমার কাছে 1.5 লাখ টাকা আছে, তোমার কাছে যা আছে আমাকে দাও, যে করেই হোক 5 লাখ টাকা আমাকে জোগাড় করতেই হবে। এইবারের সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না, আমি কখনোই সন্তান ছাড়া সারা জীবন বাঁচতে পারবো না। তার সহকারী তাকে বলে, সর্বানন্দকে উঠিয়ে নিয়ে গেছে, তার কথা কিছু ভেবেছ? কুমুদা বলে, যে আমার কথা ভাবেনি, আমাদের পরিবারের কথা ভাবেনি, আমি তার কথা ভাবতে পারবো না, ওর যা হওয়ার হবে। এদিকে ধর্মেশ যে অর্জুনকে কল করেছিল এটা পুলিশরা জেনে যায়, আর আঘালান বলে, ধর্মেশের ওপরে নজরদারি আরও বাড়িয়ে দাও, ওর প্রত্যেকটা মুহূর্ত ট্র্যাক করো। এদিকে সর্বানন্দকে উঠিয়ে এনে কুট্টি বসিয়ে রেখেছিল। অন্যদিকে ধর্মেশ এবং তার ছোট ভাই ডিমেলোর সাথে কথা বলছিল যে অর্জুনকে তারা কোনোভাবেই সেট করতে পারছে না। ডিমেলো বলে, ম্যাচ শুরু হয়ে গেছে, এখন আর কন্ট্যাক্ট করে কাজ হবে না। এদিকে সর্বানন্দ এবং ভারানিকে ধরে নিয়ে আসা হয়েছিল। যখন তারা টাকা দেওয়ার কোনো প্রতিজ্ঞা করতে পারে না, কুট্টি রেগে গিয়ে তাদের মারতে শুরু করে। এতে একটা সময় সর্বানন্দ রেগে যায় আর বলে, আমি তো বলেছি টাকা ফেরত দিয়ে দেব। ঠিক ওই সময়টাতে সেখানে পুলিশ চলে আসে। আঘালান সর্বানন্দ এবং ভারানিকে সেখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে ধর্মেশকে সে ওয়ার্নিং দেয়, বলে, তুমি জুয়েলারি বিজনেস করো, প্রপার্টি ডিলিংয়ের বিজনেস করো, যেটাই করো না কেন তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই সব রেখে তুমি যদি বেটিংয়ের ভেতরে ঢোকার চেষ্টা করো তাহলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। সেখান থেকে আসার সময় আঘালান অন্য পুলিশ অফিসারকে বলে, কুট্টি এখানে কি করছিল, কুট্টির উপরেও নজরদারি বাড়িয়ে দাও।
এদিকে কুমুদা প্রিন্সিপালের কাছে গিয়েছিল একটা লোন অ্যাপ্লিকেশন করার জন্য, যাতে সেই লোনের টাকা দিয়ে সে হসপিটালের বিল মেটাতে পারে। কিন্তু সেখানে যাওয়ার পর প্রিন্সিপাল উল্টো তাকে সাসপেন্ড করে দিয়েছে, কারণ গার্ডিয়ানরা আবারও তার নামে কমপ্লেন করেছে, আর সেই কমপ্লেনের ইস্যুতেই তাকে সাসপেন্ড করা হয়েছে। তার জীবনের শেষবারের মতো মা হওয়ার সুযোগটাও হয়তোবা সে হারিয়ে ফেলবে। এখন সে কি করবে? কুমুদা মন খারাপ করে মন্দিরে যেয়ে বসেছিল, তখন সর্বনান তাকে কল করে আর বলে, যে করেই হোক কোনোভাবেই বাড়িতে যেও না, সেখানে কুট্টির লোকেরা ওত পেতে বসে রয়েছে তোমাকে আর আমাকে ধরার জন্য। তুমি কোথায় আছো আমাকে বলো, আমি তোমাকে উঠিয়ে নিয়ে আসব। কিন্তু তখনই কুমুদার ফোনটা অফ হয়ে যায় চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে। ঠিক ওই সময়টাতে কুমুদা মন্দিরের গেট দিয়ে দেখতে পায় গেটের বাইরে আদি দাঁড়িয়ে রয়েছে মন খারাপ করে। কুমুদার সাথে সাথে আদির কাছে যায় আর জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? আদি বলে, আমি আর কখনো বাড়ি ফিরব না। আমি আজকে ম্যাচ দেখতে চেয়েছিলাম বলে বাবা মাকে মেরেছে, বাবা মাকে একটুও ভালোবাসে না। এতে আদির অনেক মন খারাপ হয়ে যায়। কুমুদা বলে, ঠিক আছে, আমি তোমাকে ম্যাচ দেখাতে নিয়ে যাব, আগে আমার সাথে চলো। আদিকে সে তার বাসায় নিয়ে আসে। এদিকে দেখা যায় পাকিস্তান ব্যাট করা শেষে ইন্ডিয়া ব্যাট করতে নামে, কিন্তু ইন্ডিয়ার ব্যাটিং বিপর্যয় ঘটে। প্রথম কয়েকজন প্লেয়ারই আউট হয়ে যায় খুব তাড়াতাড়ি। এরপরেই অর্জুন মাঠে নামে, আর অর্জুন ধীরে ধীরে তার খেলাটা শুরু করে এবং ধীরে ধীরে সে ভালো খেলছিল। আর দেখা যায় দ্বিতীয় দিন শেষে অর্জুন 48 রান করে অপরাজিত ছিল। এদিকে বাড়িতে বসেই আদি এবং কুমুদা অর্জুনের ম্যাচ দেখছিল। এদিকে অর্জুন ড্রেসিং রুমে আসার পরে দেখতে পায় তার স্ত্রী তাকে অনেকবার কল করেছিল। রাতের বেলা সর্বানন্দ যখন বাড়ি ফিরে, সে কুমুদার রাগ ভাঙানোর চেষ্টা করে। সর্বানন্দ বলে, আমি আমার স্বপ্নটা এভাবে ফেলে রাখতে চাইনি। কুমুদা বলে, তোমাকে যখন তোমার বাড়ির লোকেরা রাস্তায় বের করে দিয়েছিল, তখন আমার বাবাই তোমার পাশে দাঁড়িয়েছিল। সে তার জীবনের সব সঞ্চয় শেষ করে দিয়ে তোমাকে সেই ক্যান্টিনটা দাঁড় করিয়ে দিয়েছিল। তুমি তাকে কি জবাব দেবে? সর্বানন্দ কুমুদাকে বলে, চলো আমরা এখান থেকে চলে যাই, আমাদের এখানে থাকা তার নিরাপদ নয়। তখন কুমুদা বলে, আমি কোথাও যাব না, আর আদি ঘুমোচ্ছে, চেঁচামেচি করো না। এটা শুনে সর্বানন্দ বলে, আদি এখানে কি করছে? কুমুদা তখন সবকিছু খুলে বলে। সেখানে কুমুদা সর্বানন্দকে আরও অনেক কথা শোনায়। বলে, তুমি তো পুরুষের কাতারেই পড়ো না। আমি বিয়ের থেকে এই পর্যন্ত 10 বছর তোমাকে বিশ্বাস করেই চলেছি। ভালোবেসে বিয়ে করে অনেক বড় ভুল করেছি। তুমি আমাকে একটা সন্তান পর্যন্ত দিতে পারোনি। তুমি আবারও প্রমাণ করে দিলে তুমি একজন লুজার। আর এভাবে তাকে আরও অনেক কথা শোনায়, এমনকি অর্জুনের কথাও বলে। আর বলে, জীবনে কিভাবে জিতে যেতে হয় সেটা দেখো, অর্জুনকে দেখে শিখো। একটা সময় সর্বানন্দ প্রচণ্ড রেগে যায় এবং কুমুদাকে চড় মেরে বসে। কুমুদা মাথায় আঘাত পেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে রাত হয়ে গেছে, এখনও আদি বাড়ি ফেরেনি। এতে পদ্মা অনেক টেনশন করছিল। আর অর্জুন বাড়ি ফেরার পরে সে তাকেও বকাঝকা করতে থাকে। বলে, বাচ্চা ছেলে, একটা আবদার করেছিল, আর এতটুকুর জন্য তুমি ওর গায়ে হাত তুললে। তুমি হাত তোলাতে ও বাড়ি ছেড়ে চলে গেছে। তুমি জানো ও তোমাকে কতটা ভালোবাসে। পদ্মা বলে, আমি এখনই পুলিশের কাছে যাব। কিন্তু অর্জুন বলে, না, পুলিশের কাছে যেও না, মিডিয়ায় খবরটা জানাজানি হলে অনেক কিছু হয়ে যাবে। পদ্মা রেগে যায় আর বলে, আমাদের ছেলে নিখোঁজ, আর তুমি এখনও মিডিয়া নিয়ে পড়ে আছো। অর্জুন বলে, ঠিক আছে, আমি নিজে কথা বলবো। তখনই দেখা যায় আবারও একটা প্রাইভেট নাম্বার থেকে অর্জুনের কাছে কল আসে। আর কলটা রিসিভ করতেই সর্বানন্দের গলা ভেসে আসে। সর্বানন্দ বলে, টেস্ট ম্যাচে যদি আপনি আমাদের কথা মতো খেলেন, তাহলে আপনার ছেলের কিছুই হবে না। আর যদি না খেলেন, তাহলে তো বুঝতেই পারছেন আপনার ছেলে এখন আমাদের কাছে। আসলে কুমুদার কথাগুলো অনেক গায়ে লেগেছিল সর্বানন্দের। এরপরে কুমুদা যখন অজ্ঞান হয়ে যায় আর সেখানে সে ঘুমন্ত অবস্থায় আদিকে দেখতে পায়, তখনই তার ধর্মেশের কথা মনে পড়ে। যে ধর্মেশ অর্জুনকে দিয়ে ব্যাটিং করাতে চাইছিল, কিন্তু অর্জুন রাজি হচ্ছিল না। তখনই দুয়ে দুয়ে সে 4 করে মিলিয়ে ফেলে অর্জুনকে রাজি করানোর জন্য। আর এই জন্যই আদিকে কিডন্যাপিংয়ের এই নাটকটা সে করে। এদিকে অর্জুনও দোটানায় পড়ে যায়। একদিকে তার ক্যারিয়ার, একদিকে তার ভালোবাসার ক্রিকেট, আর অন্যদিকে তার সন্তান। সে কোনটা করবে? সর্বানন্দ আদির মুখ বাঁধা ছবি অর্জুনকে পাঠায়। সেই ছবি দেখার পরে অর্জুন আরও বেশি পাগল হয়ে যায়। এদিকে সকালবেলায় কুমুদার জ্ঞান ফেরে। সে দেখতে পায় সর্বানন্দ তাকে ঘরের ভেতরে আটকে রেখেছে। সে তাকে বারবার বলে, তুমি দরজা কেন খুলছো না, তুমি কি করছো? আসলে কুমুদা বুঝতেই পারছিল না সর্বানন্দের মাথায় আসলে কি চলছে। এদিকে পরের দিন দেখা যায় অর্জুন খেলতে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। আর যাওয়ার আগে সে পদ্মাকে বলে, আমি পুলিশে কমপ্লেন করেছি। এটা ছিল মিথ্যে, কারণ সে পুলিশ স্টেশনে যায়নি। সে পদ্মাকে বলে, পুলিশ আদিকে খুঁজে বের করবে। পদ্মা বলে, আজকে তোমার খেলতে যাও কি খুব জরুরি? তখন অর্জুন বলে, আমি খেলতে গেলেই আদি বাড়ি ফিরে আসবে, তুমি বিশ্বাস করো, আজকে আমাকে খেলতে যেতেই হবে। এদিকে ডিমেলো ফোন করে ধর্মেশকে আর বলে, তুমি প্লেয়ারের সাথে সরাসরি কন্ট্যাক্ট কেন করেছো? ধর্মেশ বলে, অন্যভাবে চেষ্টা করেছি, কোনোভাবেই কাজ হচ্ছিল না।
ডিমেলা বলে, ঠিক আছে, তুমি শুধু অর্জুনকে কল করেছো এটা পুলিশ জানে, কিন্তু ফোনে কি কথা হয়েছে সেটা জানে না। তাই তুমি এই সব কিছু এখানেই বন্ধ করে দাও, আর আমার সাথে আর কখনো কন্ট্যাক্ট করবে না। কিন্তু ধর্মেশ কোনোভাবেই এত টাকার ডিল হাতছাড়া করতে চাইছিল না। তখনই সর্বানন্দ কল করে কুট্টিকে এবং সে ধর্মেশের সাথে কথা বলতে চায়। অবশেষে সে ধর্মেশকে বলে, আমি অর্জুনকে বেটিংয়ের জন্য রাজি করিয়েছি, দেখবেন আজকে সে প্রথম ওভারেই আউট হয়ে যাবে। ঠিক তখনই দেখা যায় তৃতীয় দিনের শুরুতেই প্রথম ওভারেই অর্জুন আউট হয়ে যায়। অর্জুন আউট হওয়ার পরে ধর্মেশ আবারও সর্বানন্দকে কল করে আর বলে, তুমি তাকে কিভাবে রাজি করালে? সর্বানন্দ বলে, সেটা আপনার জেনে লাভ নেই, টাকার কথায় আসুন। আজকের ম্যাচে অর্জুন আপনার একটা কথা শুনবে, তার পরিবর্তে আপনার লোন মাফ করে দিতে হবে এবং আমাকে 50 লাখ টাকা দিতে হবে। ধর্মেশ রাজি হয়ে যায়। এছাড়া সর্বানন্দ বলে তার প্রপার্টির পেপারটাও তাকে দিয়ে দিতে হবে। এতেও ধর্মেশ রাজি হয়ে যায়। সর্বানন্দ বলে 5 লাখ টাকা আগে অ্যাডভান্স করতে হবে, বাকিটা কাজ হয়ে যাওয়ার পরে। এদিকে সেখানে খাবার নিয়ে ভাড়ানিও চলে আসে। ভাড়ানিও বুঝতে পারছে না সর্বানন্দ আসলে কি করছে। তখন সর্বানন্দ ভাড়ানি এবং কুমুদাকে সবকিছু খুলে বলে। কুমুদাকে সে বলে, তোমার তো শুধু টাকা নিয়ে দরকার, তাই তো 5 লাখ টাকা লাগবে। আমি তোমাকে 5 লাখ টাকা দেব, আমি যেটা করছি আমাকে করতে দাও। তোমার তো মা হওয়া দরকার, তাই তো? তখনই ভাড়ানি বলে, যদি পুলিশ জেনে যায় তখন কি হবে? তখনই সর্বানন্দ বলে, আমাদের কিছুই হবে না। পুলিশ আমাদের ধরে ফেললে আমরা বলবো ধর্মেশ আমাদের প্রপার্টির কাগজ রেখে আমাদের ব্ল্যাকমেল করেছিল এই কাজটা করার জন্য। আর আদিও আমাদের দেখেনি, সে শুধু জানে কুমুদা এবং তাকে কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছে। কুমুদা কোনোভাবেই মানতে রাজি হচ্ছিল না। সে জোর করেই আদির কাছে যাচ্ছিল তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য। সর্বানন্দ তাকে বাধা দেয় আর জোর করে একটা ঘরে আটকে রাখে। এদিকে তৃতীয় দিনের ম্যাচ শেষ হওয়ার পরে আঘিলান দেখা করতে আসে অর্জুনের সাথে। আর সেখান থেকে অর্জুনকে আঘিলান জিজ্ঞেস করে ধর্মেশ নামের কেউ তাকে কল করেছিল কিনা। কিন্তু ধর্মেশ যে অর্জুনকে কল করেছিল তখন সে তার নাম বলেনি। অন্যদিকে অর্জুন ভাবে সর্বানন্দই হয়তো ধর্মেশ যে তার ছেলেকে কিডন্যাপ করেছে। এই জন্য অর্জুন বলে, না, কেউ তাকে কল করেনি। এই জন্য সে তার বাবার শরীরের অসুস্থতার কথা বলে সেখান থেকে চলে আসে কথা কাটিয়ে। এদিকে রাতের বেলায় দেখা যায় সেই অ্যাডভান্স 5 লাখ টাকা ধর্মেশ পাঠিয়ে দেয় সর্বানন্দের নাম্বারে। আর সর্বানন্দ সেই টাকার মেসেজটা কুমুদাকে দেখায় আর বলে, এবার তো তোমার বিশ্বাস হলো যে আমার কথা শুনলে তুমি মা হতে পারবে। আর আদি অনেকক্ষণ ধরে কিছু খায়নি, তুমি না বললে কিছু খাবে না। অবশেষে কুমুদা বাধ্য হয়ে আদির কাছে যায় খাবার নিয়ে এবং তাকে খাবার খাওয়ায়। এদিকে রাতের বেলা অর্জুন কল করে সর্বানন্দকে আর বলে, তুমি যেটা বলেছ আমি সেটা করেছি, আমি আমার ছেলেকে দেখতে চাই। সর্বানন্দ বলে, এটা কোনো ওয়ানডে ম্যাচ নয়, টেস্ট ম্যাচ, আর পুরোটা টেস্ট জুড়েই তোমাকে আমার কথা শুনতে হবে, তারপরেই তুমি তোমার ছেলেকে দেখতে পাবে। এদিকে ভাড়ানি বলে, যা হওয়ার হয়েছে, তুমি টাকা পেয়ে গেছো, এখন বাচ্চাকে তার বাসায় দিয়ে আসি। কিন্তু সর্বানন্দ বলে, না, এখনও গেম শেষ হয়নি, আমি পুরো টাকা হাতে না পাওয়া পর্যন্ত এই কাজটা করব না। তখনই দেখা যায় কুমুদা সেখান থেকে বের হয়ে নিজের ফোনটা নিয়ে বাড়িতে ফোন করতে যাবে। ঠিক ওই সময়টাতে সর্বানন্দ তাড়াতাড়ি এসে তার কাছ থেকে ফোনটা নিয়ে নেয়। কুমুদা বলে, ছোট্ট বাচ্চাটাকে এভাবে টর্চার হতে আমি আর দেখতে পারছি না। কিন্তু সর্বানন্দ তাকে বাধা দেয় আর বলে, তুমি পাগল হয়ে গেছো, একবার ভেবে দেখো, এই সুযোগটা হাতছাড়া হয়ে গেলে তুমি আর কখনো মা হতে পারবে না, সারা জীবনে কেউ তোমাকে মা বলে ডাকবে না। আর এই একটা কথাতেই কুমুদা আটকে যায়। যেহেতু কুমুদা পদ্মাকে কল দিয়েই ফেলেছিল, এই জন্য পদ্মা আবারও কল ব্যাক করে। তখন কুমুদা ফোন ওঠায় আর বলে, আসলে আদি আজকে ক্লাসে মুড অফ করে বসেছিল, বলেছিল তার বাবা তাকে মেরেছে, এখন আদি কেমন আছে। পদ্মাও মিথ্যে বলে যে আদি তার বন্ধুর বাসায় স্লিপ ওভারের জন্য গেছে, আসলে আপনাকে কল দেব। ফোনটা রেখে দেয়। অর্থাৎ নিজে মা হওয়ার জন্য কুমুদা এই কিডন্যাপিংয়ের সাথে জড়িয়ে যায়। এদিকে অর্জুন বাসায় আসার পরে সে পদ্মাকে বলে, পুলিশ আদির এখনো কোনো খোঁজ পায়নি। তখনই পদ্মা তাকে একটা চর মেরে বসে। পদ্মা বলে, তুমি পুলিশে কোনো রিপোর্ট করনি, আমাকে মিথ্যে কেন বললে? আমি পুলিশ স্টেশনে কল করেছিলাম। এতে অর্জুন চিন্তিত হয়ে যায়, বলে, তুমি কেন পুলিশকে কল করলে? এখন মিডিয়াতে সবকিছু জানাজানি হয়ে যাবে, পুলিশকে এটা কোনোভাবেই জানানো যাবে না। তখন পদ্মা অর্জুনকে বিভিন্নভাবে গালিগালাজ করতে থাকে, বলে, তুমি একটা ছোট লোক, তুমি শুধুমাত্র নিজের ক্যারিয়ার নিয়ে ভাবছো। আদি তোমার সন্তান, সে নিখোঁজ হয়ে রয়েছে, অথচ তুমি সেই বিষয়ে কোনো পরোয়াই করছো না। তখন একটা সময় অর্জুন বাধ্য হয়ে বলে যে আদিকে কিডন্যাপ করা হচ্ছে, আর সে যদি কিডন্যাপারদের কথা মতো ম্যাচ খেলে তবেই শুধুমাত্র আদি বাসায় ফিরবে। তখন পদ্মা আরও হতবাক হয়ে যায়, কাঁদতে থাকে। পদ্মা জানত অর্জুন ক্রিকেটকে অনেক বেশি ভালোবাসে, এমনকি তার পরিবারের থেকেও। এই জন্য সকালবেলাতেই যখন অর্জুন মাঠে যাচ্ছিল, পদ্মা তাকে বলে,
তুমি যা করছো ঠিক করেছো। আদি আমাদের সন্তান। এই একটা ম্যাচ হারলে তেমন কিছুই হবে না, কিন্তু আদির জীবন মরণের প্রশ্ন। তাই তুমি কখনো কোনো ভুল কাজ করো না। এদিকে ধর্মেশ কল করে সর্বানন্দকে এবং তাকে কি করতে হবে সেটা বলে দেয় এবং সাবধানে থাকার জন্য বলে। অন্যদিকে দেখা যায় একজন পুলিশ অফিসার আগিলানকে বলে ডিমেলো আবারও কালকে চেন্নাইতে এসেছিল রাতের বেলা। এদিকে চতুর্থ দিনের ম্যাচ মাঠে গড়ায়, আর তখনই দেখা যায় একজন ব্যাটসম্যান ক্যাচ তুলে দিলে সেটা একজন কিপার সহজেই ক্যাচটা নিতে পারত, কিন্তু সেখানে অর্জুন ইচ্ছে করে যে সেই কিপারের সাথে ধাক্কা দেয় যাতে করে ক্যাচটা ড্রপ হয়ে যায়, আর এটা সে সর্বানন্দের কথা মতোই করেছিল। এদিকে অর্জুন যেহেতু তার কথা রেখেছিল তাই সাথে সাথেই টাকাটা চলে আসে সর্বানন্দের মোবাইলে, আর সেই টাকার মেসেজ সে ভারানি এবং কুমুদাকে দেখায়। এছাড়া সে কুমুদাকে বলে তোমার বাবার প্রপার্টির যে অরিজিনাল পেপার সেটাও লয়ারের কাছে পাঠিয়ে দিয়েছে ওরা। এখন তো তোমার বিশ্বাস হচ্ছে আমি কোনো লুজার নই, আমিও কিছু করতে পারি। আর এই সব কিছু শোনার পরে কুমুদাও খুশি হয়ে যায়। এদিকে ভারানি বলে তাহলে তো সবকিছু সেট হয়ে গেছে, এখন আমরা আদিকে তার বাসায় পৌঁছে দেই। কিন্তু সর্বানন্দ বলে না, ওকে আগামীকাল ওর স্কুলে আমরা ছেড়ে দিয়ে আসব। আর এতে রাজি হয়ে যায় কুমুদা, বলে এর আগে বাকি সময়টুকু আমি ওকে দেখে রাখব। এতে বোঝা যাচ্ছিল যে কুমুদা সর্বানন্দের সাথে এখন একেবারে একমত হয়ে গেছে। চতুর্থ দিনের খেলা শেষে রাতের বেলা আবারও অর্জুন সর্বানন্দকে কল করে এবং আদিকে ভিডিও কলে দেখতে চায়, কিন্তু সর্বানন্দ বলে না, কালকে তুমি তোমার ছেলেকে একেবারে স্কুলে দেখো। ফোন সে কেটে দেয়। এদিকে আগিলানকে অন্য একজন পুলিশ অফিসার বলে অর্জুনের স্ত্রী থানায় মিসিং কমপ্লেন লিখিয়েছে, তার ছেলে মিসিং। কিন্তু আবার কিছুক্ষণ পরেই সে কমপ্লেনটা উঠিয়ে নিয়েছে, তার ছেলে নাকি বাসায় ফিরে এসেছে। এতে আগিলানের একটু সন্দেহ হয়। সেই দিন রাতের বেলা ধর্মেশ আবারও কল করে সর্বানন্দকে আর বলে তোমার জন্য আরও একটি অফার আছে, আর এবার 5 কোটি টাকা। টাকার অফারটা শুনতেই সর্বানন্দের চোখ বড় বড় হয়ে যায় আর সে রাজি হয়ে যায়। এদিকে ফোন রাখার পরেই ভারানি তাকে বলে এটা তুমি ভুল কাজ করছো, তুমি এটা করো না। তুমি যে টাকা পেয়েছো এটা নিয়ে কুমুদাকে নিয়ে অস্ট্রেলিয়ায় চলে যাও, লাইফ সেট হয়ে যাবে তোমার। কিন্তু এখানে সর্বানন্দ তাকে প্রচণ্ড গালিগালাজ করে আর বলে তুমি ছোট, তোমার চিন্তাও ছোট, আর তোমার মতো লোকের সাথে থাকার জন্যই আমার প্রজেক্টের এতদিন কিছুই হয়নি। সে তাকে চর মেরে বসে, কারণ ভরানি তার সেই প্রজেক্ট নিয়ে বাজে কথা বলেছিল। সর্বানন্দ তাকে অপমান করে সেখান থেকে বের করে দেয়। এরপরেই কুমুদাকে সর্বানন্দ তার পছন্দের বিরিয়ানি এনে খেতে দেয়। এরপরেই বলে কালকে থেকে তোমার জীবনটা অন্যরকম হবে, খুব ভালো একটা জীবনযাপন করবে। এরপরে সে তার কাছে আসতে চায়, কিন্তু কুমুদা বাধা দিলে সর্বানন্দ বলে কালকেই তো তোমার প্রসিডিওর, তাই না? তাই এটা আমাদের করতেই হবে। যার ফলে কুমুদা আর সর্বানন্দ সেখানেই ঘনিষ্ঠ হয়। কুমুদা সর্বানন্দের বুকে মাথা রেখে বলে আমি জীবনে বেশি কিছু চাইনি, ছোট্ট একটা বাড়ি, একটা বাচ্চা আর তোমাকে, আর শান্তিপূর্ণ একটা জীবন, আর সেটা আমি কালকে থেকে পেতে যাচ্ছি। এতে আমি অনেক খুশি। এরপরেই পরদিন সকালবেলা যখন অর্জুন আবারও সর্বানন্দকে কল করে যে আদিকে কখন স্কুল ছাড়া হবে, তখনই সর্বানন্দ বলে প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে, তোমাকে আমার হয়ে আরও একটা কাজ করতে হবে, তারপরেই আদিকে আমরা ছাড়ব। এতে অর্জুন রেগে যায় আর বলে আমি তোমার কথা শুনবো না। সর্বানন্দ বলে ঠিক আছে, তোমাকে শুনতে হবে না, তুমি পুলিশের কাছে চলে যাও। কারণ সর্বানন্দ জানত অর্জুন তার ছেলের জন্য সবকিছু করতে বাধ্য। এরপরে আগিলান সেখানে অর্জুনের সাথে কথা বলতে চলে আসে আর বলে তুমি নাকি থানায় মিসিং কমপ্লেন লিখিয়েছিলে তোমার ছেলের নামে। তখন অর্জুন বলে সেটা একটা ভুল বোঝাবুঝি, আসলে ক্রিকেট প্র্যাকটিস শেষে ও একটু লেট করে বাড়ি ফিরেছিল, এজন্য আমার স্ত্রী ভয় পেয়ে কমপ্লেন করেছিল। আগিলান বলে এখন সে কোথায়? পদ্মা বলে ওর বন্ধুর বাড়ি উইকেন্ডে স্লিপ ওভার করতে গেছে। এদিকে সর্বানন্দ কল করে ধর্মেশকে আর বলে আমি তোমাদের কথা মতো কাজ করব, অর্জুন তোমাদের কথা শুনবে, কিন্তু আমারও একটা কন্ডিশন রয়েছে। সেই টাকার পাশাপাশি মিনিস্টার যাতে আমার প্রজেক্টটাতে সাইন করে দেয় সেটার ব্যবস্থাও তোমার করতে হবে, আর 15 মিনিটের মধ্যে একটা প্রেস ডাকতে হবে সেই প্রজেক্টটা অ্যানাউন্সমেন্ট করার জন্য। ধর্মেশ রাজি হয়ে যায়। এদিকে পঞ্চম দিনের খেলা শুরু হয়ে যায়। আবারও ইন্ডিয়া ব্যাটিং বিপর্যয়ে পড়ে। প্রথমের কয়েকজন খুব দ্রুতই আউট হয়ে যায়। মাঠে নামে অর্জুন। সেখান থেকে অর্জুন এবং অন্য একজন ব্যাটসম্যান ইন্ডিয়ার হাল ধরে। লাঞ্চ ব্রেকের আগ পর্যন্ত অর্জুন 40 রানে অপরাজিত থাকে। এদিকে ধর্মেশ কথা অনুযায়ী সর্বানন্দের সেই প্রজেক্টটা মিনিস্টারকে দিয়ে সাইন করিয়ে সেটার কপি হোয়াটসঅ্যাপে সর্বানন্দকে পাঠিয়ে দেয়। সেটা দেখার পরে সর্বানন্দ অনেক খুশি হয়, কারণ তার সারা জীবনের স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। এরপরে সর্বানন্দ ধর্মেশকে জিজ্ঞেস করে অর্জুনকে কি করতে হবে বলো। এদিকে আগিলান আদির স্কুলে চলে আসে এবং তার প্রিন্সিপালের সাথে কথা বলতে থাকে। আর সেখান থেকে তারা জানতে পারে যে আদি তার ক্রিকেট সেশন শেষ করে ফ্রাইডেতে গিয়েছিল। এতে আগিলানের একটু সন্দেহ হয় যে আদি যদি ক্রিকেট সেশন শেষ করে ফ্রাইডেতে যায় তাহলে আদির মা
তার একদিন পরে শনিবারে কেন মিসিং কমপ্লেন লেখালো। এরপরে আগিলান আদির ক্লাস টিচারকে সেটা জানতে চায়। তখন সে প্রিন্সিপালের কাছ থেকে জানতে পারে সেটা হচ্ছে কুমুদা, আর তাকে সাসপেন্ড করা হয়েছে। আগিলান কুমুদার অ্যাড্রেসটা নিয়ে নেয়। এদিকে লাঞ্চ ব্রেকের সময় অর্জুন তার অন্য একটি মোবাইল থেকে সর্বানন্দকে কল করে, ওয়াশরুমে যায় আর বলে, আমি আর এসব কিছু মেনে নিতে পারছি না, তোমরা আমার ছেলেকে ছেড়ে দাও। সর্বানন্দ তাকে বলে কি করতে হবে, কিন্তু অর্জুন বলে, আমি এটা কখনোই করতে পারবো না। সর্বানন্দ বলে, তাহলে তুমি তোমার ছেলের কথা ভুলে যাও। সর্বানন্দ তাকে বিভিন্নভাবে থ্রেট দিয়ে ফোনটা রেখে দেয়। তখনই সেখানে চলে আসে কুমুদা। সে হসপিটালে চলে যাওয়ার জন্য একেবারেই রেডি হয়েছিল। তখনই সর্বানন্দ তাকে বলে, তুমি তো অর্জুনের ফ্যান, তুমি ওকে খেলতে দেখতে চাও, আসো একসাথে বসে খেলা দেখি। কারণ তখনই ইন্ডিয়ার টিম আবারও ব্যাটিং করার জন্য নামছিল। আর দেখা যায় তখনই সর্বানন্দ এবং ধর্মেশের কথা মতো অর্জুন ইন্ডিয়া টিমের ক্যাপ্টেনকে রান আউট করে দেয়। আর এতে সেই টিমের ক্যাপ্টেন প্রচণ্ড রেগে যায়, কিন্তু অর্জুনেরও কিছুই করার ছিল না। অর্জুন তখন বুঝতে পারছিল না সে কি করবে। একদিকে তার দেশ, দেশের ক্রিকেট, দেশের মানুষের ভালোবাসা, অন্যদিকে তার ছেলে। এই বলতে বলতে হঠাৎ করে একটা বল তার মুখে এসে লাগে। তখনই অর্জুন কিছুটা ইনজুরি হয়ে যায় এবং তাকে মাঠ ছাড়তে বাধ্য করা হয়। আর অর্জুনকে দেখে বোঝা যাচ্ছিল এটাও সে ইচ্ছে করেই সর্বানন্দ এবং ধর্মেশের কথা মতোই করেছে, যাতে ইন্ডিয়া টিম বিপদে পড়ে যায়। এদিকে যখনই কুমুদা সর্বানন্দকে বলে আদিকে ড্রপ করে দেওয়ার জন্য, তখনই সে বলে আদিকে আরও একদিন রাখতে হবে, আর তারপরেই সে অর্জুনকে দিয়ে আরও একটা কাজ করিয়ে তারপরে আদিকে ছাড়বে। এতে কুমুদা রেগে যায়, বলে তুমি বাচ্চাটার সাথে এমন করতে পারো না, আমাদের যা পাওয়ার আমরা পেয়ে গেছি, এখন কেন ওকে ধরে রাখবো। কুমুদা বুঝতে পেরে গিয়েছিল যে অর্জুনকে লোভে পেয়ে গেছে, তাই সে তার সাথে কথা কাটাকাটি করতে থাকে। আর সর্বানন্দ তাকে বলে, তুমি আমার জীবনে এসে শুধুমাত্র আমার বোঝা হয়ে থেকেছ, কখনো আমাকে বোঝার চেষ্টা করনি। আর আজকে আমি আমার জীবনটাকে পরিবর্তন করব, আর আমি এটা করেই ছাড়ব। এভাবে কুমুদাকে কষ্ট দিয়ে কথা বলতে থাকে। কুমুদার চোখ বেয়ে পানি পড়তে থাকে, কারণ সর্বানন্দকে ভালোবেসে সে সব কিছু ছেড়ে তার সাথে চলে এসেছিল, আর সেই লোকটাই তাকে আজকে এতটা কষ্ট দিচ্ছে। অন্যদিকে দেখা যায় আদিও বাইরে বের হয়ে এসেছিল। সর্বানন্দ এবং কুমুদার সব কথা সে শুনে ফেলে। সর্বানন্দ আবারও তাকে আটকে রাখে ঘরে এবং কুমুদাকে বলে একাই হসপিটালে চলে যাওয়ার জন্য, একাই যেন সে প্রসিডিওরটা করে নেয়। এদিকে আগিলান চলে আসে কুমুদার বাসায়, কিন্তু সেখানে তারা ছিল না। আসলে কুমুদা এবং সর্বানন্দ তারা তাদের আগের বাড়িতে চলে এসেছিল। সেখানে পুলিশ কুমুদার আগের ঠিকানা জানতে চায়, কিন্তু তারা সেই ঠিকানা দিতে পারছিল না। কিন্তু মাইলাপুরে যে কুমুদার বাবার একটা বাড়ি ছিল সেটা তারা পুলিশকে বলে। এদিকে অর্জুনকে মাঠে নামানোর আগে তাকে যা করতে হবে সেটার ইনস্ট্রাকশন দেওয়ার জন্যই সর্বানন্দ তাকে কল করে, কিন্তু সে তার ফোনটা ধরছিল না। এতে সর্বানন্দ অনেক টেনশনে পড়ে যায়। এই জন্য সে আদিকে চর মেরে সেটার একটা ভিডিও করে অর্জুনকে সেন্ড করে। অবশেষে অর্জুন সর্বানন্দের ফোনটা ধরে। সর্বানন্দ বলে, তুমি তো দেখেছ তোমার ছেলের কি অবস্থা, আর কি হতে পারে সেটাও ভেবে নিও। আর আজকে তুমি আর খেলতে নামবে না, ইন্ডিয়াকে হারতে হবে। কথাটা শুনে চোখ বেয়ে পানি পড়তে থাকে অর্জুনের। সে ওয়াশরুমে বসেই কাঁদতে থাকে। তখনই পদ্মা তাকে কল করে এবং জিজ্ঞেস করে তারা কি আদিকে ছেড়েছে কিনা। এরপরে যখন আবারও পুরো বিষয়টা জানতে পারে, পদ্মা বলে, আদি তোমার ছেলে, দেশের আগে তুমি তোমার ছেলেকে বাঁচাবে, আমি এটাই চাইব। এদিকে ইন্ডিয়ার নবম উইকেট পড়ে যায়। এখন যদি অর্জুন খেলায় না নামে তাহলে পাকিস্তান জিতে যাবে, আর অল্প কিছু রানের দরকার ছিল। অর্জুন যদি নামে তাহলে ইন্ডিয়ার জেতার এখনও সম্ভাবনা রয়েছে। তাই তারা আম্পায়ারদের সাথে কথা বলতে থাকে। এদিকে কুট্টি কল করে সর্বানন্দকে আর বলে, তুমি অনেক বড় ভুল করে ফেলেছ, ভারানি সবকিছু বলে দিয়েছে। তুমি অর্জুনের ছেলেকে কিডন্যাপ করে অনেক বড় ভুল করেছ, কারণ এই বেটিং সিন্ডিকেটের একটা রুলস রয়েছে, প্লেয়ারদের পরিবারকে কখনো কোনোভাবে আঘাত করা যাবে না বা তাদের সাথে যোগাযোগ করা যাবে না, আর তুমি সেটাই করেছ। তোমাকে ডিমেলও ছাড়বে না। কুট্টি বলে, তুমি তোমার প্রজেক্টের জন্য আর কতজন মানুষকে বলি দেবে? তোমার এই প্রজেক্টের জন্য ধর্মেশ, বিবেক দুজনকে মেরে ফেলেছে ডিমেলো, ভারানিকেও মেরে ফেলেছে, আর এখন বাকি রইল তুমি এবং তোমার স্ত্রী। তোমার স্ত্রী তো এই মুহূর্তে লাল রঙের শাড়ি পরে হসপিটালে যাচ্ছে, তাই না? আসলে কুট্টিও ডিমেলোর হয়ে কাজ করত। তখন সর্বানন্দ প্রচণ্ড ভয় পেয়ে যায় আর বলে, না, তোমরা এমনটা করতে পারো না, আমি আমার কথা রেখেছি, অর্জুন তোমাদের কথা রাখবে, কিন্তু তারপরও তোমরা এমনটা করো না। সর্বানন্দ ফোন কেটে তাড়াতাড়ি কুমুদাকে কল করে, কিন্তু কুমুদা তার কলটাই রিসিভ করছিল না। এদিকে এতক্ষণে পুলিশ কুট্টির কল ট্যাপ করে জানতে পেরে গিয়েছিল যে সর্বানন্দই অর্জুনের ছেলেকে কিডন্যাপ করেছে। এদিকে সর্বানন্দ কুট্টিকে কল করে, বলে, তোমার শত্রুতা আমার সাথে, অর্জুনের ছেলে এখন আমার কাছে আছে, তুমি আমার কাছে চলে এসো।
এরপরে সর্বানন্দ আবারও কুমুদাকে কল করে। এবার সে তার কলটা রিসিভ করে। সর্বানন্দ বলে, কিচ্ছু বলো না, আমি যা বলছি শুনে যাও। তুমি প্রসিডিওর শেষ করে এখানে আর ফিরে এসো না, দূরে কোথাও চলে যেও। আমি পুরো টাকাটা তোমার নামে পাঠিয়ে দেব, সেখানে আমাদের সন্তানকে মানুষ করো। আমাকে আর তুমি খুঁজে পাবে না। কুমুদা শুধু কাঁদতে থাকে আর বলে, তুমি আমার কথা শোনো। এদিকে সর্বানন্দ তখনই দেখতে পায় অর্জুন তার কথা অমান্য করে ইন্ডিয়ার হয়ে খেলতে নেমে গেছে। আর এতেই সে আরও রেগে যায়। এমনিতেই সে রেগেছিল, কারণ সে তার স্ত্রীর জীবন বাঁচাতে পারছিল না। অন্যদিকে অর্জুন তার কথা শুনছিল না, এই জন্য সে প্রচণ্ড রেগে আদির কাছে চলে যায়। অর্জুন মাঠে নামার পরেই তার স্ত্রীর কথা, আদির কথা, তার কোচের কথা এবং কুমুদার কথা মনে করে, যারা সবাই তাকে বলেছিল তারা তাকে মাঠে খেলতে দেখতে চায়। আর এই জন্যই সে সিদ্ধান্ত নেয় সে ইন্ডিয়াকে জেতাবে। অন্যদিকে সর্বানন্দ প্রচণ্ড রেগে যায় আর বলে, তোমার বাবা তোমার পরিবর্তে দেশকে বেছে নিয়েছে। স্টেডিয়ামের দিকে তাকিয়ে দেখো, একজন খুনির জন্য মানুষরা চিৎকার চেঁচামেচি করছে। আমার স্ত্রীও তোমার বাবাকেই হিরো ভাবে আর আমাকে জিরো। এদিকে দেখা যায় ইন্ডিয়ার মাত্র 4 রান দরকার ছিল জেতার জন্য, আর তখন ব্যাটিংয়ে ছিল অর্জুন। এদিকে সর্বানন্দ আদিকে বলে যে একজন বাবা তার ছেলের সাথে এমনটা কিভাবে করতে পারে। তখনই আদি একটু হেসে বলে, আমার বাবা ক্রিকেটকে কখনোই ছাড়তে পারবে না। তখন সে অন্যদিকে তাকায়, আর সর্বানন্দ পিছনের দিকে তাকাতেই দেখা যায় কেউ তার মাথায় সজোরে আঘাত করে। অন্যদিকে অর্জুনও মাঠে 4 মেরে দেয়, তাও আবার রিভার সুইপ মেরে, যেটা পাকিস্তানের টিমের প্ল্যানের মধ্যেই ছিল না। আর এতে স্টেডিয়ামের মানুষরা চিৎকার করতে থাকে, কারণ ইন্ডিয়া জিতে গেছে। অন্যদিকে অর্জুন তখনও জানত না তার ছেলে আদির সাথে কি হচ্ছে, সে সেখানেই কাঁদতে শুরু করে। এদিকে সর্বানন্দকে আঘাত করেছিল কুমুদা, তার মাথা ফেটে রক্ত বের হতে থাকে, বোঝাই যাচ্ছিল সর্বানন্দ সেখানেই মারা গেছে। অর্জুন বারবার মনে মনে বলছিল, আদি আই এম সরি, আমার কাছে কোনো অপশন ছিল না। অন্যদিকে কুমুদাও আদি এবং তার হাজব্যান্ডের মধ্যে সে আদিকেই বেছে নেয়। ঠিক তখনই দেখা যায় প্রেস মিটে মিনিস্টার সর্বানন্দের সেই হাইড্রোফুয়েল প্রজেক্টটা অ্যানাউন্সমেন্ট করে দেয়, আর সেখানে টিভি চ্যানেলগুলোতে সর্বানন্দকে একজন বিজ্ঞানী হিসেবে সম্বোধন করা হয়, আর তার এই হাইড্রোফুয়েল প্রজেক্টকে অনেক অ্যাপ্রিসিয়েট করা হয়। তারা বলছিল এটা ইন্ডিয়ার ভাগ্য বদলে দেবে, অর্থাৎ সর্বানন্দ নিজের জীবন দিয়ে তার স্বপ্ন পূরণ করেছিল। আর এরপরেই পুলিশকে দেখা যায় কুমুদার সেই পুরাতন বাড়িতে চলে আসে, যেখান থেকে তারা আদি এবং কুমুদাকে উদ্ধার করে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।